নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশ্ব সাহিত্যে সেরা গল্প ইংরেজিতে শোনার চ্যানেল রিডার্স রিট্রিট। যারা ইংরেজি গল্প শুনতে আগ্রহী তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমি আজ আমার গল্প শুরু করছি। আমার আজকের নিবেদন সমরেশ মজুমদারের গল্প রুদ্রায়ণ। দুপুর একটু গড়ালেই এখানে ঠান্ডা হাওয়া বয়, সঙ্গে সঙ্গে চারপাশে এমন একটা হিমভাব ছড়ায় যে রোদ্দুরটাকে গায়ে লাগে না। তারপর যখন ছায়ারা গাঢ় হয়, নিচের জঙ্গলের অন্ধকার গায়ে মেখে তারা যখন ওপরে উঠে আসে, তখন থেকেই কনকনানিটা শুরু হয়ে যায়। রাত যত বাড়ে তত তার দাঁত ধারালো হয়। সন্ধ্যের পর এখানে পথে ঘাটে মানুষ আর বের হয় না। আলোগুলো জ্বলতে থাকে ভুতুরে চোখের মতো। শুধু বাতাসের একটানা গোঙানি দিয়ে রাতটা জড়ানো থাকে। দূরের ওই আকাশের গায়ে ছড়িয়ে থাকা মাঠটার বুকে ছোট বড় যে তাঁবু পড়েছিল, রাজকুমারের অভিষেকের সম্মানে সেগুলো তুলে নেওয়া হয়েছে। অত 3 দিন প্রচণ্ড খাটুনি গেছে জয়ন্তীর। মহারাজকুমারের অভিষেক উপলক্ষে এই পাহাড়ি শহরে তাকে ছুটে আসতে হয়েছে দিল্লির ডেইলি সান কাগজের বিশেষ প্রতিনিধি হিসেবে। প্রাত্যহিক রিপোর্ট পাঠিয়ে দিয়েও তার কাজ শেষ হয়নি। একটা রঙিন ফিচার তাকে লিখতে হবে। রাজপরিবার এবং তাদের নানা রকম কাহিনী সাজিয়ে এই পটভূমিকে প্রাণবন্ত করে তুলতে হবে কাগজের পাতায়। এ ব্যাপারে অবশ্য জয়ন্তীর সুনাম আছে। অভিষেক মিটে গেলে জয়ন্তীর ইচ্ছে হলেও এখানে আরও বেশ কয়েকটা দিন থেকে যেতে। ছবির মতো ছোট্ট শহর বিশ্রামের পক্ষে সত্যি খুব ভালো। পরিশ্রম বেশি হয়ে যাওয়ায় মন আরাম চাইছিল। কাগজ থেকে অনুমতি মিলতেই হাঁপ ছেড়েছিল সে। যাক, এখন 10টার আগে আর বিছানা ছাড়বে না, আর সন্ধ্যের পরেই লেপের তলায় ঢুকে যাবে। দিল্লিতে যা করা হয় না তাই সে করবে এখন এখানে। জয়ন্তীর আস্তানাটা চমৎকার। শহরের ঠিক ওপরে পাহাড়ের গা ঘেঁষে পরপর যে ছবির মতো বাংলোগুলো, তারই একটা ভাড়া পেয়ে গিয়েছিল সে কপাল জোরে। একটি বৃদ্ধ ভুটানি দম্পতি এটিকে দেখাশোনা করেন। মালিক থাকেন আরও ওপরের রাজধানীতে। বৃদ্ধ বাগান করে সামনের চিলতে জমিতে, আর বৃদ্ধা সুন্দর রান্না করে জয়ন্তীকে খাওয়ায়। প্রথম কদিনের পরিশ্রমে যা চোখে পড়েনি, এখন সেই বিশ্রামের সময় তাই চেখে চেখে দেখছে জয়ন্তী। এই পাহাড়ি মাটিতে শীতের ফুলেরাও বৃদ্ধের হাতে কি সুন্দর হয়ে ফোটে। এই দম্পতির যেন কোনো ব্যাপারেই কোনো কৌতূহল নেই। জয়ন্তী এখানে রয়েছে এবং কদিন থাকবে একাকী, তাও যেন ওদের কাছে খুব স্বাভাবিক। 40টা বছর কখন নিঃশব্দে খরচ হয়ে গেল, অথচ শরীরটার দিকে তাকালে 40 শব্দটাকে মনেই পড়ে না। এখনও তার চামড়া তেমনই টান টান, মুখের কোথাও আঁচড় পড়েনি। স্বাস্থ্য সেই 30-এই ঠেকে রয়েছে। শুধু একটা মোলায়েম রুক্ষতা জয়ন্তীর সর্বাঙ্গে ছড়ানো, যা কিনা তাকে বর্মের মতো আড়াল দেয়। এখন ঠান্ডা বাতাস নেমে আসেনি, মিষ্টি ওম রোদ্দুরে মাখানো। জয়ন্তী কাঠের বারান্দায় দাঁড়িয়েছিলেন। দূরে কালো চাপ জঙ্গল মাখা পাহাড়ের শরীর ঘেঁষে বেশ চওড়া নদীর সাদা খাতটা চোখে পড়ল ওর। কি নাম যেন? তোরসা, যেসব ভেঙে ফেলে। এখন কি বিষাদ নিয়ে শুয়ে আছে নিশ্চুপ হয়ে? জল বইছে সরু ধারায়, বাকিটা সাদা হাড়ের মতো পাথরে ছড়ানো। অদ্ভুত নির্জনতা এখানে। জয়ন্তী ঝুঁকে নিচের রাস্তাটা দেখলেন। ওর কপালে ভাঁজ পড়ল। ওরা আসছে পায়ে পায়ে, খুব সন্তর্পণে। গতকালই আলাপ হয়েছে ওদের সঙ্গে। দুটো বাড়ির ওপাশে বাঁকের মাথায় যে বাংলো, সেখানেই থাকে ওরা। মহিলাটি মাঝবয়সী, ট্রেন্ড নার্স। ছেলেটি
বছর 15 হবে হয়তো। অত রোগা এবং সাদা চামড়ার কিশোরকে জয়ন্তী আগে কখনো দেখেননি। প্রথম দেখায় বুঝতে পেরেছিলেন ছেলেটি বেশ অসুস্থ। এইটুকুনি পথ হাঁটতে ওর খুব কষ্ট হচ্ছে। প্রতিটি পা ফেলছে আর বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। দ্রুত নিচে নেমে এলেন জয়ন্তী। ছোট্ট বাগান পেরিয়ে কাঠের গেটের সামনে দাঁড়ালেন। এখনো শরীরে একটা হালকা শাল, অথচ ছেলেটির আপাদমস্তক গরম উলে মোড়া, মাথায় মাঙ্কি ক্যাপ। যে চামড়াটাকে প্রথমে সাদা মনে হয়েছিল তা যে রক্তহীন সেটা বুঝতে অসুবিধে হয়নি। কথা বলার চৌহদ্দিতে আসা মাত্র জয়ন্তী জিজ্ঞাসা করল, কেমন আছো আজকে? ছেলেটির চোখে লজ্জা ফুটল কি? খান নাড়ল সে, বলল ভালো। গতকাল ওকে এখান থেকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল নার্স। যেই ওই পাহাড়টার মাথায় কুয়াশারা এসে জমা হয়েছিল, সঙ্গে সঙ্গে নার্স তাড়া দিয়েছিল। বলেছিল, চলো, রোদ মরে আসছে, তোমার ঠান্ডা লেগে যাবে যে। ছেলেটির কাতর চোখের চাহনিতে তার মন গলেনি। জয়ন্তীর দিকে তাকিয়ে বলেছিল, কি করব বলুন, ডাক্তার পই পই করে নিষেধ করেছে ঠান্ডা না লাগাতে, অথচ রোদ্দুরে একটু পায়চারিও করাতে হবে আবার। এদিকে যে পদ্ম পাতায় জল, কখন যে টুপ করে ঝরে পড়বে আর দোষ হবে আমার। আর দাঁড়াতে হবে না, চলো, ফিরে চলো। আর দাঁড়ায় না। ছেলেটির ফিরে যাওয়ার মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতাটুকু বোধহয় অর্জন করতে শেখেনি সে। আজ জয়ন্তী গেট খুলে রাস্তায় চলে এলেন। দু একটা ভেড়া ছাড়া পিচের পথটায় কোনো প্রাণী নেই। জয়ন্তী বললেন, কাল তোমার নাম জিজ্ঞাসা করতে ভুলে গেছি। ছেলেটি ঠোঁট নড়ল, শুধু চোখ, নাক আর গালের পাশ দিয়ে ঠোঁট নজরে আসছে। নার্স বলল, বলো, নাম বলো তোমার। তাপস সেনগুপ্ত। বাহ, বেশ সুন্দর নাম তোমার। চলো, আমি তোমার সঙ্গে একটু বেড়াই, তোমার আপত্তি নেই তো? তাপসের পাশে এসে দাঁড়ালেন জয়ন্তী। দ্রুত মাথা নাড়ল তাপস, বলল, না, কোনো আপত্তি নেই। কয়েক পা হাঁটতেই নার্স চাপা গলায় বলল, আহ, অত জোরে হাঁটতে মানা করেছি না, এমনভাবে হাঁটবে যাতে কষ্ট না হয়। আমার কষ্ট হচ্ছে না। জয়ন্তী লক্ষ্য করলেন তাপসের কণ্ঠস্বর বয়সের তুলনায় বেশ সরু, কিন্তু খুব মিষ্টি। সে কষ্ট হবে তা যদি তুমি বুঝতে পারতে। এখানে একটু বসো, জিরিয়ে নাও, আর যেতে হবে না ওদিকে। এক্ষুনি রোদ পড়ে আসবে, তোমার বাবা শুনলে আমাকে আর আস্ত রাখবেন না। নার্স তাপসকে নিয়ে হাত ধরে রাস্তার পাশে একটা বড় পাথরের ওপর বসিয়ে দিল। জয়ন্তী লক্ষ্য করছিলেন নার্সের শাসন। এর মধ্যে তার কথা বলা শোভন নয়, তবে নার্স ঠিকই বলেছে বলে তার মনে হলো। এইটুকু আসতেই ছেলেটি হাঁপাচ্ছে, মুখে ঘাম জমছে, বুকের ওঠানামা পুলোভার আড়াল করতে পারেনি। ওর অসুখটা যে কি জয়ন্তী তা জানেন না। গতকাল নার্সটি অবশ্য বলেছিল যে ও খুব অসুস্থ। বিশ্বাস করতে চাননি জয়ন্তী, কিন্তু এখন মনে হলো সেটা খুব বেশি রকমের কিছু। জয়ন্তী ছেলেটির দিকে তাকাতেই স্থির হয়ে গেল। এক একটা স্পর্শ কিংবা গন্ধ অথবা চাহনি আছে যা মুহূর্তেই সমস্ত পলেস্তারা খসিয়ে হাঁ করে দেয় গাঁথুনিকে। এক মুহূর্তে ঠেলে নিয়ে যায় সেখানে যেখানে স্মৃতি থাকে মুখ বুজিয়ে। ছেলেটি যে ভাবে তার দিকে বিশাল চোখে তাকিয়ে আছে, সেই চাহনিটা যেন কেমন। জয়ন্তীকে একেবারে কাঁপিয়ে দিল। ঠিক 25 বছর আগের আর এক জোড়া চোখ কি করে এই চোখে দৃষ্টিটাকে এঁকে দিল হুবহু। মাঝ রাস্তায় দাঁড়িয়ে শাড়ি থেকে চোর কাঁটা সরাচ্ছিল নার্সটি। জয়ন্তী ওর কাছে এগিয়ে গেলেন যেন ওই
চাউনিটার সীমা ছাড়াতেই। জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি হয়েছে ওর? কথা শোনার দূরত্বে ছেলেটি নেই, তবু নার্স আর চোখে একবার দেখে নিল, তারপর গলা নামিয়ে বলল, বাঁচবে না। সে কি? নীরবে মাথা নাড়ল নার্স, তারপর বলল, শরীরে রক্ত হয় না। কলকাতা, বোম্বাই, দিল্লি ঘুরে ঘুরে অনেক ডাক্তার দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি। গরম জায়গায় থাকলে এর দিনে চলে যেত। ঠান্ডা পাহাড়ি অঞ্চল, অথচ ঠান্ডা লাগবে না। এই জন্যই এই জায়গাটা বেছে নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহের শনিবারে ওকে রক্ত দিতে হয়। বাড়িতেই সব ব্যবস্থা করা আছে। ওর বাবা মা? জয়ন্তী ছেলেটির দিকে তাকাতে সাহস পাচ্ছিলেন না। মা তো মরে গেছে জন্ম দিয়ে। বাপের খুব আদুরে ছিলে, খরচা করছে খুব, কিন্তু বেশি দিন ভুগলে কজনের আর ধৈর্য থাকে? চাকরি বাকরি ছেড়ে তো আর তিনি এখানে পড়ে থাকতে পারেন না। শনিবার আসেন, সোমবার ভোরে চলে যান। তাই এটাই বোধহয় শেষ মাস। কেন? চমকে উঠলেন জয়ন্তী। জানি না, তবে ডাক্তার ওর বাবাকে তৈরি থাকতে বলেছেন। আর দেরি করবো না দিদি, আমার অনেক কাজ পড়ে আছে, চলি। নার্স তরতর করে তাপসের দিকে এগিয়ে গেল। জয়ন্তী লক্ষ্য করলেন এতক্ষণে তাপসের বুক কিছুটা স্থির। নার্স বলল, ওঠো, সন্ধে হয়ে আসছে। এখনো তো রোদ আছে। কাতর হলো তাপসের গলা। থাক, রোদ থাক, তোমার আর বসে কাজ নেই। আর একটু থাকো না। না, আর থাকবো না, আর একটুখানি, আমার খুব ভালো লাগছে। আবদার না প্রার্থনা তা বোধ হয় ও নিজেই জানে না বলে মনে হলো জয়ন্তীর। নার্সের পাশে পৌঁছে জয়ন্তী বললেন, এক কাজ করলে হয় না, আপনি নয় এগিয়ে যান, আমি বরং ওকে নিয়ে আসছি। নার্সটি বুঝতে পারছিল না এ কথায় বিরক্ত হওয়া উচিত কি না। সে বলল, আপনি জানেন না দিদি, ওর সঙ্গে হাঁটা যে কি কষ্টকর। জয়ন্তী হাসলেন, বললেন, আপনি চিন্তা করবেন না, আমি ভালোভাবে ওকে নিয়ে যাব। একটু কি স্বস্তি হলো নার্সটির মুখের রেখায়, মুখে আরামের ভাঁজ। বলল, তাহলে বেশি দেরি করবেন না কিন্তু, ওর বাবা শুনলে আমাকে একেবারে খেয়ে ফেলবে, ভীষণ রাগী মানুষ। আর শোনো, তুমি আবার অন্য কিছুর জন্য বায়না করবে না, বুঝলে? তাহলে আমি আসি। হ্যাঁ, এসো। হ্যাঁ শব্দটা জয়ন্তীও মুখ থেকে বের করল, আর মুখ থেকে শব্দটি বের হওয়া মাত্র নার্স বাড়ির পথ ধরল। সেদিকে একবার তাকিয়ে জয়ন্তী তাপসের সামনে এসে দাঁড়ালেন, বললেন, তুমি কিন্তু খুব ঘামছো তাপস। তাপস ওর দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। জয়ন্তী চারপাশে নজর বোলালেন। এখনো আকাশ রৌদ্রে টাঙানো, কুয়াশারা গতকালের মতো জমতে শুরু করেনি। ঠান্ডা হাওয়াটা এখনো নামেনি পাহাড় থেকে। ওর মনে হলো অতিরিক্ত গরম জামা কাপড় তাপসকে অস্বস্তি দিচ্ছে। তিনি বললেন, মাঙ্কি ক্যাপটা খুলে ফেললে তোমার আরাম লাগবে হয়তো, খুলবে? একটু শঙ্কিত হলো তাপস, সরু গলায় বলল, আন্টি বকবেন যে। একটু খুলে বসো, নয় যাওয়ার সময় আবার পরে নিও। ছেলেটি নিজে খুলতে পারল না, জয়ন্তীকে হাত দিতে হলো। ভীষণ দুর্বল তাপস, কাগজের মতো সাদা দেহে কোথাও শক্তি অবশিষ্ট নেই, অথচ চোখ দুটো কি দারুণ উজ্জ্বল। মাথার চুল চেপে বসে গিয়েছিল। জয়ন্তীর খুব ইচ্ছে করছিল কপালের ঘাম মুছিয়ে দিতে। কয়েকদিনের মধ্যে যে মরে যাবে, তার সম্পর্কে সংকোচ হওয়ার কোনো মানে হয় না, কিন্তু ছেলেটি যে আরাম বোধ করছে এটা বোঝা গেল। মুখের চেহারার পরিবর্তন হচ্ছিল ঘামে বাতাস লাগায়। মাঙ্কি ক্যাপটা হাতে নিয়ে জয়ন্তী পাশের পাথরটার উপর একটু আরাম করে বসলেন, বললেন, এসো, আমরা এবার একটু গল্প করি। তুমি এখানে কতদিন এসেছ? প্রশ্নটা শুনে মনে মনে হিসেব করতে চাইল তাপস, তারপর বলল, ঠিক 92 দিন। অবাক হলেন জয়ন্তী।
এইভাবে দিন গুনতে কাউকে কখনো দেখেননি তিনি। স্বচ্ছন্দে 3 মাস বলতে পারত তাপস। আমি এসেছি 1 সপ্তাহ হয়নি জানো। জানি। কি করে জানলে তুমি তাপস? দারুণ অবাক হলেন জয়ন্তী। দেখেছি আমি। ও, তা তোমার কেমন লাগছে এই জায়গাটা? ঠোঁট ব্যাঁকালো তাপস। তারপর বলল, না, ভালো না। সে কি, কেন? আমি তো বাড়ি থেকে শুধু এই পর্যন্তই আসি। তুমি আর কোথাও যাওনি? নিচে কত বিরাট মেলা হলো। ওদিকে নদীর বুকটা কি চমৎকার। একটা গুম্ফা আছে ওপাশে, যার ঘন্টা বাজে মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব দেখিয়ে নিয়ে আসবো। দেখবে তখন তোমার এই জায়গাটাকে খুব ভালো লাগবে। সত্যি আমাকে নিয়ে যাবে তুমি? উৎসাহে উজ্জ্বল হলো তাপসের মুখ। ঘাড় কাত করলেন জয়ন্তী, এবং হঠাৎ তিনি অনুভব করলেন তার কথা বলার ধরন যেন বদলে গেছে। দিল্লির ইংরেজি কাগজের সাংবাদিক জয়ন্তী রায় নয়। 25 বছর আগের সেই বালিকার গলা তিনি যেন আচমকা শুনতে পেলেন। শুনে মজা লাগলো। স্পষ্ট বুঝতে পারলেন এই নিরক্ত কিশোরটির সঙ্গে এইভাবে কথা বলাই স্বাভাবিক। এবার কুয়াশারা জমতে শুরু করেছে পাহাড়ের মাথায়। খুব দ্রুত পাল্টে যাচ্ছে রোদ্দুরের চেহারা। জয়ন্তী মাংকি ক্যাপ এগিয়ে ধরলেন, বললেন, এবার এটা পরে নাও তাপস। তাপস মাথা নাড়ল, বলল, না, এই ভালো লাগছে। তোমার ঠান্ডা লেগে যেতে পারে। লাগবে না ঠান্ডা, তুমি আন্টির মতো কথা বলো না। হেসে জয়ন্তী বললেন, বেশ, আজকে দিনটা শুধু পরো। অনিচ্ছায় আবার সেটাকে মাথায় চাপল তাপস। জয়ন্তী তাকে সাহায্য করলেন। এবার চলো তাপস, আমরা আস্তে আস্তে ফিরে যাই। না, আর একটু থাকবো। ভারে, বিকেল হয়ে আসছে না? সবাই তো বিকেলেই বেড়ায়। আমার বাড়িতে যেতে ভালো লাগে না। কেউ আমার সঙ্গে কথা বলে না, একা একা শুধু কান্না পায়। জয়ন্তী তাপসের কাঁধে হাত রাখলেন, বললেন, চলো, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করব। দোনামোনা করে রাজি হলো তাপস। ওর সঙ্গে জোরে হাঁটা যাবে না। ধীরে ধীরে ওরা তাপসদের বাংলোয় চলে এলেন। জয়ন্তী দেখলেন একই প্যাটার্নের বাংলোগুলো সাজানো। কাঠের সিঁড়ি, সামনে চিলতে বাগান, কাঠের গেট। এইটুকু হেঁটে আসতেই তাপস বেশ কাহিল হয়ে পড়েছে। গেট ধরে জিরিয়ে নিয়ে বলল, তুমি ভেতরে আসবে না? এবার অস্বস্তিতে পড়লেন জয়ন্তী। ছেলেটির সঙ্গে সামান্য আলাপে বাড়ির ভেতরে যাওয়া শোভন হবে না। যদিও শুনেছেন এখানে আর কেউ নেই, তবু। জয়ন্তী হেসে বললেন, আজ থাক তাপস, আমি কালকে আসব। তাহলে আমি কার সঙ্গে গল্প করব? তাই তো, কিন্তু তোমার বাবা যদি রাগ করেন? কথা ঘোরাতে চাইলেন জয়ন্তী। বাবা শব্দটি উচ্চারণ করেই থমকে গেল তাপস। ওর চোখ এখন দূরে লেপ্টে আছে। জয়ন্তী সেদিকে তাকিয়ে দেখলেন একটা গাড়ি উঠে আসছে। তাপস বলল, বাবাকে আমি ভয় পাই না। বেশ, তাহলে কাল থেকে। আমি তোমার নামই জানতে পারিনি, কি বলে ডাকবো তোমাকে? ঠিক এই সময় গাড়িটা এসে ওদের বাড়ির সামনে থামল। এক প্রায় বৃদ্ধ দরজা খুলেই চেঁচিয়ে উঠলেন, হ্যালো তাপসবাবু, বেড়ানো হয়ে গেল? তাপসের ঠোঁটে সামান্য হাসি। মাথা কাত করল সে। গুড, চলো আমরা ভেতরে গিয়ে এখন গল্প করি। ভদ্রলোকের গলার স্বর শুনেই নার্স প্রায় দৌড়ে বাইরে বেরিয়ে তাপসের কাঁধে হাত স্পর্শ করতেই সে বিরক্তির সঙ্গে হাতটাকে সরিয়ে দিল। জয়ন্তী এতক্ষণে বুঝে গেছেন এই ভদ্রলোক ডাক্তার, আর ততক্ষণে ভদ্রলোক ওদের পাশে এসে দাঁড়িয়েছেন। জয়ন্তীকে লক্ষ্য করেছেন উনি। আপনি? ও হ্যাঁ, আপনি তো এদিকের একটা বাংলোয় উঠেছেন, তাই না? জার্নালিস্ট আপনি? সে কি, আপনি জানলেন কি করে? জয়ন্তী অবাক। কি আশ্চর্য,
এরকম একটা ছোট জায়গায় কোনো খবর কি আর চাপা থাকে? আপনি তো ডাক্তার, তাই না? গুড গড, সেটা কি আমার মুখে লেখা আছে? কৃত্রিম চমকে উঠলেন ভদ্রলোক। না, আপনার পকেট থেকে উঁকি মারছে। চকিতে নিজের কোটের পকেটের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠে স্টেথোটাকে একবার ছুলেন ডাক্তার। তারপর বললেন, যাক, আমাদের তাপসবাবুর সঙ্গে আপনার আলাপ হয়েছে? খুব ভালো ছেলে তাপসবাবু, তবে একটু অভিমানী, এই যা। এরকম বিকেলে একা বসে থাকতে ইচ্ছেই করে না। ছায়ারা যত ঘন হয় তত বিষণ্ণ লাগে চারধার। জয়ন্তী নিজের বাংলোর বারান্দায় বেতের চেয়ারে ফিরে এসে বসতেই আকাশ থেকে আলো নিভে গেল। এখানে সন্ধে হয় আচমকা। সূর্য ডুবে গেলেও এক ধরনের মায়াবী আলোয় মাখামাখি হয়ে কিছুক্ষণ পৃথিবী চুপচাপ অপেক্ষা করে। জয়ন্তী অনেক দিনের একটা পুরনো চাপ বুকের মধ্যে নতুন করে অনুভব করলেন। সেটা কি তাপসের ওই রকম করে তাকানোর জন্য, নাকি মৃত্যুর দরজায় দাঁড়িয়ে ছেলেটি তাকে দেখছে বলে? বুড়ি এসে দাঁড়ালো পেছনের দরজায়। চা আনবো মেমসাব? ঘাড় কাত করলেন জয়ন্তী। তারপর চোখ বন্ধ করে বসে রইলেন। 25 বছর আগের সেই কিশোরের চোখ দুটো নিশ্চয়ই এখন অনেক পোক্ত হয়েছে। সেই চোখের মালিক এখন কোথায় আছে কে জানে। ধীরে ধীরে সময় পুরু হতে হতে যে আস্তরণ ছড়িয়েছিল তা ভেদ করার কোনো প্রশ্ন ওঠেনি। সে থাকলো না এখন আর কিছুই আসে যায় না। 15 বছর বয়সটা একসময় হাবুডুবু খেয়ে স্থির শক্ত হয়ে গেছে। 40-এ এসে তাকে নেহাতি শৈশব স্মৃতি বলেই মনে হতো। মাঝে মাঝে সেই সময়ের চাপল্য অথবা দুঃখবোধের কথা ভেবে নিজেরই অবাক লাগতো। তাহলে আজ কেন এরকম লাগছে? একটি নিরক্ত কিশোরের চোখ এবং কথা এমন শিকড় ধরে টানছে কেন? বেশ ভাব হয়ে গেল জয়ন্তীর তাপসের সঙ্গে। আজও নার্স এসেছেন ওকে নিয়ে। জয়ন্তী গেটে দাঁড়িয়েছিলেন। ওদের দেখে বেরিয়ে এলেন। নার্স বলল, আপনি ওকে জাদু করেছেন দিদি, সারা দিন আপনার কথা বকবক করছে। জয়ন্তী হাসলেন, বললেন, কেমন আছো তাপস? তাপস সোৎসাহে ঘাড় নাড়ল, বলল, ভালো। নার্স বলল, দিদি আপনি ওকে পৌঁছে দেবেন, আমার অনেক কাজ পড়ে আছে তাই। জয়ন্তী বললেন, বেশ তো, তুমি এখন যেতে পারো। নার্স তাপসকে বলল, দিদির অবাধ্য হবে না কিন্তু, আর একদম ঠান্ডা লাগাবে না, রোদ পড়ে যাওয়ার আগেই চলে আসবে, বুঝলে? তাপস স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। নার্স চলে গেলে বলল, আমার একটু ভালো লাগে না জানো, সব সময় শাসন করে। না, শাসন নয়, উনি তোমায় ভালোবাসেন বলেই এসব করেন। জয়ন্তী বললেন, আচ্ছা তাপস, তোমার হাঁটতে অসুবিধে হচ্ছে না তো? মোটেই না, আমার আজকে খুব ভালো লাগছে জানো। তাহলে চলো আমরা ওই কালভার্টটার সামনে গিয়ে বসি, ওর তলায় একটা ছোট্ট ঝর্ণা আছে জানো। তাপস তাকালো। দূরত্বটা ওর পক্ষে বেশ দূরের। একটু নার্ভাস দেখালো ওকে। বলল, আমি ওখানে যেতে পারবো? কেন পারবে না? তুমি আমার হাত ধরো। খুব সন্তর্পণে ওর সঙ্গে পায়ে পায়ে হাঁটতে থাকলেন জয়ন্তী। ছেলেটির শরীর পাখির মতো হালকা। জয়ন্তীর একবার মনে হলো ওকে কালভার্টের কাছে নিয়ে যাওয়া উচিত হচ্ছে কি না, কিন্তু তাপসের মুখ এখন বেশ খুশি খুশি। কয়েক পা হেঁটে সে বলল, আচ্ছা আমি তোমাকে কি বলে ডাকবো? জয়ন্তী বললেন, তোমার যা খুশি তাই বলো। আমি তোমাকে নতুন দি বলবো? বাহ, তোমার তো বেশ বুদ্ধি। আর কোনো দিদি আছে বুঝি তোমার? নীরবে ঘাড় নাড়ল তাপস। তারপর উদাস গলায় বলল, আমার কেউ নেই। ও কথা বলো না তাপস, তোমার বাবা আছেন না? আমার তো তেমন কেউ নেই বরং। তাপস ওর মুখের দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, তোমার খুব কষ্ট না? জয়ন্তী বিব্রত হলেন।
এ প্রশ্নের তিনি কী জবাব দেবেন? কালভার্টে পৌঁছে ভীষণ খুশি হলো তাপস। নিচে কুলুকুলু শব্দে শীর্ণ জলের ধারা দ্রুত নেমে যাচ্ছে। ছোট নুড়ি পাথরগুলো স্পষ্ট চোখে পড়ছে। মুখ তুললেই গুম্ফাটাও চোখে পড়ে। কতকগুলো ইউক্যালিপটাস গাছের ফাঁক দিয়ে গুম্ফাটার শরীরে ঝোলানো ছোট ঘণ্টাগুলোর শব্দ বাতাস বয়ে আনছে। তাপসের সঙ্গে জয়ন্তীর খুব ভাব হয়ে গেল। নানান কথা, যার হয়তো কোনো মানে নেই, সারাক্ষণ বকবক করে গেল দুজনে। জয়ন্তীর মনে হলো তাপস যেন এতদিন পাথর চাপা ছিল, আজ হঠাৎ মুখ খোলা পেয়ে ফিনকি দিয়ে উঠেছে। রোদ্দুরের রং পাল্টাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে জয়ন্তী আনমনে এক কলি গেয়ে ফেললেন। শুনেই তাপস বলল, বাহ, তুমি তো খুব সুন্দর গান করো। জয়ন্তী বললেন, এই ছেলে, ঠাট্টা হচ্ছে তাই না? না, সত্যি বলছি, ঠাট্টা নয়। তুমি গাইতে পারো না? আমি? আমাকে তো কেউ কোনোদিন গান গাইতেই বলেনি। সে কি, গান তো নিজে থেকেই আসে। বেশ তো, আমি বলছি, তুমি আমার সঙ্গে গাও। তাপসের পিঠে হাত রেখে জয়ন্তী একটা লাইন গাইলেন, আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। বলেন, গাও আমার সঙ্গে, আমার মতন করে। তাপসের ঠোঁট কাঁপল। ক্রমশ ওর মুখ চোখ খুব উত্তেজিত হয়ে পড়ল। জয়ন্তী লাইনটি বারংবার গাইতে লাগলেন, ওকে সাহস দেবার জন্য। তাপসের সাদা মুখে বিন্দু বিন্দু ঘাম। নিচু গলায় সে গলা মেলাতে চেষ্টা করছিল। এক ধরনের নতুন ধরনের আনন্দ। সে জয়ন্তীর হাত চেপে ধরতেই তিনি হঠাৎ শিহরণ অনুভব করলেন। সেই হাত, সেই স্পর্শ, যা কিনা 25 বছরেও মরে যায়নি। এক ঝটকায় উঠে দাঁড়ালেন জয়ন্তী। তার মুখ চোখ সব লাল, শরীর অস্থির। তাপস ওর মুখ আর আচরণে অবাক হয়ে গেল। বলল, কি হলো নতুন দি? কোনো রকমে শক্তি ফিরিয়ে আনলেন জয়ন্তী। বললেন, কিছু না, চলো ওঠা যাক, ঠান্ডা পড়তে শুরু করেছে। না, আর একটু বসো না, আমার এখানে বসতে খুব ভালো লাগছে। হুম, ওঠো তাপস, উঠে পড়ো। আর একটু বসো না, তোমার পাশে আর একটু বসবো। এই সময় একটু দূরে একটা গাড়ির শব্দ উঠল। জয়ন্তী মুখ ফিরিয়ে দেখলেন ডাক্তারবাবু আসছেন। কাছে এসে দাঁড়িয়ে পড়ল গাড়িটা। আরে তাপসবাবু, তুমি আজ এত দূরে এসে পড়েছ? ফাইন। জয়ন্তী একটু বিব্রত গলায় বললেন, আসলে আমারই দোষ, এত দূরে কোথায় ওকে আনা উচিত হয়নি। না না, দোষ বলছেন কেন? এইটাই ওর প্রয়োজন ছিল। দেখুন তো, ওর মুখের চেহারা পাল্টে যাচ্ছে। আমরা ওষুধে যা পারি না, তা মনের পরিবর্তনে অনেক সময় সম্ভব হয়। তবে আর দেরি নয়, এখনই টুপ করে অন্ধকার হয়ে যাবে। আপনারা বরং আমার গাড়িতে উঠে আসুন। এসো তাপসবাবু। জয়ন্তী বললেন, এইটুকু তো পথ, আমি না হয় হেঁটেই ফিরছি। আরে আসুন তো। দরজা খুলে দিলেন ডাক্তার। প্রথমে খুব সন্তর্পণে তাপসকে বসিয়ে নিজে উঠলেন জয়ন্তী। গাড়ি চলতে শুরু করলে ডাক্তার বললেন, খুবই অবিশ্বাস্য, 3 দিন আগেও ভাবতে পারিনি ও এতটা হাঁটতে পারবে। কথাটা ইংরেজিতে বললেন তিনি। তাপস ইংরেজি জানে কি না জয়ন্তী ঠিক বুঝতে পারলেন না, তাই অনেক জিজ্ঞাসা থাকা সত্ত্বেও চুপ করে বসে রইলেন। ওর বাংলোর সামনে গাড়ি থামলে নেমে দাঁড়ালেন। বললেন, ধন্যবাদ। ডাক্তার হেসে আবার ইঞ্জিন চালু করলেন। জয়ন্তী দেখলেন তাপসের চোখে কাতরতা। আর দাঁড়াতে পারলেন না জয়ন্তী। এক দৌড়ে নিজের ঘরে ঢুকে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়লেন বালিশে মুখ গুজে। এই মুহূর্তে তিনি স্পষ্ট জানেন না এমন শরীর কাঁপিয়ে কান্না আসছে কেন। 25 বছরে এমনভাবে কখনো কাঁদেননি তিনি। পরদিন মেঘলা ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর জয়ন্তী ঘুমিয়ে পড়েছিলেন। হাতের স্পর্শে ঘুম ভাঙল। চমকে উঠে বসতে বসতে হেসে ফেললেন। উমা, তুমি কখন এসেছ?
দরজায় নার্সটি দাঁড়িয়ে বলল, কিছুতে ছাড়বেন না, জানেন আপনার কাছে আসবেই। দুদিনে বাবু যেন সেরে উঠেছেন। তারপর আজ সকালে ওই ডাক্তারবাবু বলে গেছেন যে আপনার কথা শুনতে। ব্যাস, একদম সাপের 5 পা দেখেছে। জয়ন্তী হাসলেন। প্রশ্রয় বোধহয় একেই বলে। বললে, এই ছেলে, বসো না, দাঁড়িয়ে কেন? অগোছালো চুল দুহাতে জড়িয়ে তিনি খোঁপা করে নিলেন। নার্সটি বলল, আমি তাহলে যাই দিদি। ঘাড় কাত করলেন জয়ন্তী। নিঃশব্দে ফিরে গেল নার্সটি। সেদিকে তাকিয়ে তাপস বলল, আমার সঙ্গে বেড়াতে হয় না বলে আন্টি না খুব খুশি হয়েছে। বিছানা ছেড়ে উঠে জানালা দিয়ে বাইরে তাকালেন জয়ন্তী। নার্সটি দ্রুত ফিরে যাচ্ছে। অবাক গলায় তিনি জিজ্ঞেস করলেন, তাই আন্টি খুশি হয়েছেন? কেন? সুনীতার সঙ্গে তো গল্প করতে পারে না, আমার সঙ্গে বেরোতে হয় যদি। সুনীতাকে? ওই যে কম্পাউন্ডার আমাকে ইঞ্জেকশন দিতে আসে। তুমি রোজ ইঞ্জেকশন নাও? না, রোজ নিই না, তবু আসে। যখন ইঞ্জেকশন দিতে হয় না তখন যদি কেউ আসে, কারো সামনে সুনীতা বের হয় না, এমনকি ডাক্তারবাবু এলেও না। ও, জয়ন্তী বুঝতে পারছিলেন না ব্যাপারটাকে কিভাবে এড়িয়ে যাওয়া যায়। জানো নতুনদি, ওরা নিজেরা থাকলে না অনেক কথা বলে, আমি থাকলে চুপ করে যায়। কি কথা বলে ওরা? জয়ন্তী বললেন, তা আমি কি করে জানবো, হয়তো ওরা খুব বন্ধু। যা, ছেলেতে মেয়েতে বুঝি বন্ধুত্ব হয়? এই অপাপবিদ্ধ ছেলেটির মুখের দিকে তাকিয়ে জয়ন্তীর বড় মায়া হলো। আর 5টা ছেলের মতো স্বাভাবিকতা ওর মধ্যে এখনো আসেনি। আলনা থেকে কাপড় টেনে নিয়ে জয়ন্তী বললেন, বাহ, কেন হবে না? তোমার ছেলে বন্ধু আছে? আমার? জয়ন্তী শক্ত হতে গিয়ে সামলে নিলেন, বললেন, উহু। তবে? বাহ, আমার ছেলে বন্ধু নেই বলে আর কারো হবে না? জানো নতুনদি, আন্টি না সুনীতাকে চুমু খায়। আমি দেখেছিলাম বলে খুব রেগে গিয়েছিল সুনীতার ওপর। ছেলে বন্ধুকে চুমু খেলে সেটা কি অন্যায়? কি বলবেন জয়ন্তী? মজা করতে ইচ্ছে হলো তার। বললেন, না, অন্যায় কেন হবে? আমি তোমার বন্ধু হলে তুমি আমাকে চুমু খাবে? জয়ন্তী মুখ তুলে তাকালেন। সমস্ত শরীরের সেই কাঁপুনিটা আবার ফিরে এলো। মুখ নামিয়ে বললেন, আগে সত্যিকারের বন্ধু হও। আমি তোমার সত্যিকারের বন্ধু হব নতুনদি। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? হাত বাড়িয়ে ওর চুলে আঙুল রাখলেন জয়ন্তী। বললেন, তুমি বড় ভালো ছেলে। নিজের অজান্তেই একটা দীর্ঘ নিঃশ্বাস তার বুক থেকে বেরিয়ে এলো। তারপর কাপড়টাকে আবার আলনায় রেখে দিয়ে বললেন, না, আজ আর বেরোবো না, এসো আমরা বারান্দায় বেতের চেয়ারে গিয়ে বসি। সেই কালভার্টটার কাছে যাবে না নতুনদি? উহু, তার চেয়ে এসো না আমরা বারান্দায় বসি। তুমি গান গাইবে? আমি? আচ্ছা, গাইতে পারি, যদি তুমি আমার সঙ্গে গাও। খুশিতে ঝলমলিয়ে উঠল তাপস। জয়ন্তীর মনে হলো আজ আর ওকে অসুস্থ বলে মোটেই মনে হচ্ছে না। গতকাল বিকেলে বেড়ানো হয়নি। জয়ন্তী আজ 7 তাড়াতাড়ি তৈরি হয়ে নিলেন। বারান্দার রেলিংয়ে ভর রেখে সামনের পাহাড় দেখতে দেখতে তার জায়গাটাকে আরও বেশি ভালো লাগলো। এখানে যদি বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যেত, ভাবতে গিয়ে হাসি এলো। বহু ব্যবহারে সব কিছুই খসা আধুলির মতো হয়ে যায়। জয়ন্তী ডান দিকে মুখ ঘোরাতেই তার কপালে ভাঁজ পড়ল। তাপস আসছে, কিন্তু নার্স নয়। আজ ওর সঙ্গে যে ভদ্রলোকটি, তার হাঁটার ভঙ্গিটি সদর্পের। এই কি সেই সুনীতা? মন বলল, না, আজ কি বার? নিশ্চয়ই ইনি তাপসের বাবা। কোনো কারণ নেই এটা বুঝতে পারছেন, তবু জয়ন্তীর কেমন যেন অস্বস্তি হচ্ছিল। একবার ভাবলেন ভেতরে চলে যান, কিন্তু ওরা যে তাকে দেখে ফেলেছে, কারণ ভদ্রলোকের মুখ এদিকেই। পাশাপাশি হাঁটছে ওরা, কিন্তু তাপসের মুখ নামানো। ভদ্রলোক কথা বলছেন খুব কম, লম্বা, মেথিন, একটু পোর খাওয়া চেহারা। জয়ন্তীর মনে হলো
ইনি সেই রকম মানুষ যিনি অনেক অভিজ্ঞতা সযত্নে চেপে রাখতে পারেন। তাপস বাংলোর কাছাকাছি এসে মুখ তুলে নামিয়ে নিল। ঠিক নিচে এসে ভদ্রলোক দাঁড়ালেন। তারপর সহাস্যে দুহাত জড়ো করে বললেন, নমস্কার, আমি সুভাষ সেনগুপ্ত। এবার এসে আপনার নাম সবার মুখে শুনছি। দুহাত যুক্ত করে নমস্কার ফিরিয়ে দিলেন জয়ন্তী। ওরা এখনো দাঁড়িয়ে, অতএব অনিচ্ছে সত্ত্বেও তিনি নিচে নেমে এলেন। গেট খুলে বাইরে এসে তাপসকে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? নীরবে ঘাড় নাড়ল তাপস। বলল, ভালো। ছেলেটি বারংবার তার দিকে আর চোখে তাকাচ্ছে, কিন্তু হাবে ভাবে কেমন যেন একটা সন্ত্রস্ত ভাব। সুভাষ বললেন, ডাক্তার বললেন আপনার সঙ্গে মেশার পর থেকে ওর স্বাস্থ্যের একটা অস্বাভাবিক উন্নতি হয়েছে। এই জন্য আমি আপনার কাছে বিশেষ কৃতজ্ঞ। ছি ছি, এ কী কথা বলছেন? সত্যি লজ্জিত হলেন জয়ন্তী। কিন্তু কথাটা তো সত্যি। গত সপ্তাহে আমি ওকে নিয়ে এতটা আসবো ভাবতেই পারিনি। শুনলাম আমি আপনার সঙ্গে খোকা কালভার্ট অবধি গিয়েছিল। অবিশ্বাস্য, কিন্তু সত্যি ঘটনা। প্রতি সপ্তাহে ওকে ব্লাড দিতে হয়। আজ সকালে ডাক্তার অবাক হয়ে গিয়েছেন। ওর মনে হচ্ছে আরও কয়েকদিন অপেক্ষা করা যেতে পারে। এর একমাত্র কারণ ও আপনার সঙ্গে মেলামেশা করে এক ধরনের মানসিক আনন্দ পেয়েছে। আপনি জানেন না মিস জয়ন্তী রায়, আমার নাম জয়ন্তী রায়, আপনি জানেন না জয়ন্তী দেবী, এতে আমি যে কীরকম স্বস্তি পেয়েছি। আপনি একটু বাড়িয়ে বলছেন সুভাষবাবু। সুভাষ হাসলেন, বললেন, চলুন না, একটু হাঁটা যাক। জয়ন্তী আপত্তি করলেন না। দুপা হেঁটে তিনি ঘাড় ঘুরিয়ে তাপসকে জিজ্ঞাসা করলেন, কি তাপস, তুমি আজ এত চুপচাপ কেন? তাপস মুখ ঘুরিয়ে নিল। জয়ন্তীর ভালো লাগলো না। খুব ধীরে হাঁটছে ওরা। সুভাষ বললেন, ও চিরকালই এরকম। ওর মা তো জন্ম দিয়েই মুক্তি নিলেন। চাকরের হাতে মানুষ হয়, কারোর সঙ্গে সেরকম মেলামেশার সুযোগ পায়নি। তারপর গত কয়েক বছর ধরে তো এই বিপদ, কথাই বলতে চায় না। আর 5টা ওই বয়সের ছেলের তুলনায় তাই মানসিক ডেভেলপমেন্টও হয়নি। না না, সেই কথা ঠিক নয়। তাপস কিন্তু আমার সঙ্গে অনেক কথা বলে। জয়ন্তী সস্নেহে তাপসের দিকে তাকালেন। তাপস দৃষ্টি ফেরালো না। কথা বলে তাপস আপনার সঙ্গে? স্ট্রেঞ্জ। সত্যি ওর অনেক কিছু আপনি বদলে দিয়েছেন। আমি একা মানুষ, হয়তো ঠিক করে ওর যত্ন নিতে পারি না। চাকরি বাঁচিয়ে ছুটে আসি প্রত্যেকবার, আর আসি ভয় নিয়ে, কি জানি কি দেখব। এবারে এসে এত অবাক হয়েছি। আপনি একটু বাড়িয়ে বলছেন। জয়ন্তীর চোখ তাপসের দিকে। ওর কপালে এই ঠান্ডায় গুড়ি গুড়ি ঘাম। হঠাৎ মনে হলো তাপসের যেন কোনো কষ্ট হচ্ছে। দ্রুত ওর হাত ধরলেন তিনি। বললেন, তোমার কষ্ট হচ্ছে তাপস? কথা না বলে মুখ নামালো তাপস। জয়ন্তী জিজ্ঞাসা করলেন, এখানে একটু বসে জিরিয়ে নেবে? সবেগে মাথা নাড়ল তাপস। মুখ থেকে অস্ফুট শব্দ বের করলো একটা। ঘাড় শক্ত, জেদি ভঙ্গি। জয়ন্তী সুভাষকে বললেন, মনে হচ্ছে ওর শরীরটা আজ ঠিক নেই। সুভাষ কাছে এগিয়ে এলেন, বললেন, কি হয়েছে, খারাপ লাগছে? আমি বাড়িতে যাব। তাপস যেন কোনো রকমে বলতে পারল। ওরা আর কেউ কথা বলল না। ধীরে ধীরে ফিরে চলল। নিজের বাংলোর সামনে দাঁড়িয়ে জয়ন্তী বললেন, আমি চলি। সঙ্গে সঙ্গে তাপস চোখ তুলে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল। সুভাষ বললেন, সে কি, এখনো তো বিকেল যায়নি। শুনছি আমার ওখানে একবারও যাননি আপনি। আজ আসুন না। অনুরোধ এড়ানো সম্ভব হলো না। তাছাড়া তাপসের জন্য দুশ্চিন্তাও ছিল। ছেলেটার হঠাৎ আজ এমন পরিবর্তন হলো কেন? বারান্দায় উঠেই জয়ন্তীর মনে হলো অযত্ন শব্দটাকে কেউ চারপাশে যেন সাজিয়ে রেখেছে এখানে। নার্স বেরিয়ে এসেছিল। সুভাষ বললেন, ওর শরীরটা ঠিক নেই, জামা কাপড় চেঞ্জ করিয়ে বিছানায় শুয়ে দাও। ডাক্তার তো এখনই আসবেন, আর আমাদের একটু কফি দিতে বলো। জয়ন্তীর খুব ইচ্ছে হচ্ছিল,
তাপসের কাছে গিয়ে কিছুক্ষণ বসেন, কিন্তু সুভাষের কথা বলার ধরনে সংকোচ হলো। বন্ধ জানলার সামনে বারান্দার চেয়ারে এসে ওরা বসলেন। সামনে পাতলা লাল হলুদ গোলা রোদ। সুভাষ বললেন, আপনি দিল্লিতেই থাকেন তাহলে? তা কোথায় থাকেন? ওই পুসা রোডে। ওহো, দিল্লিতে আমার অনেক বন্ধু বান্ধব ছড়িয়ে আছে, এখন তো আর যাওয়ার প্রশ্নই ওঠে না। তা আপনি কোন কাগজে আছেন? ডেইলি সান। হো, ডেইলি সান। তা বেশ ভালো চাকরি আপনাদের। হ্যাঁ, ওই আর কি। আমি এখন ওই ছেলের কাছে দায়বদ্ধ। ওর মা চলে গেছেন কতদিন হলো, আর এও তো প্রায় যাওয়ার মুখেই। সুভাষ দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, এই প্রথম এখানে এসে আমি স্বস্তি পেলাম। এই প্রথম ওর মুখে একটা অন্যরকম রং দেখতে পেয়ে চমকে উঠেছিলাম আমি। সত্যি আপনি ওকে জীবন দিয়েছেন জানেন। আপনি না এলে আমার খোকা বাঁচত না। জয়ন্তী এইরকম কথায় খুব একটা স্বস্তি পাচ্ছিলেন না। ভদ্রলোক যেন বারবার তাকে জড়াতে চাইছেন। যেটা ছিল তার এবং তাপসের সহজ ব্যাপার, সেটার উপর একটা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেন। হঠাৎ ডান দিকে চোখ ফেরাতেই আঁতকে উঠতে গিয়ে সামলে নিলেন জয়ন্তী। পেছনের জানলার কাঁচে একটা সাদা মুখ এতক্ষণ লেপ্টে ছিল, চোখ দুটো পাথরের মতো তার দিকে স্থির। তিনি তাকাতেই ছবিটা ভেঙে গেল, চট করে মুছে গেল জানলা থেকে। সুভাষ ওর পরিবর্তন লক্ষ্য করছিলেন। বললেন, কি হলো? জয়ন্তীর বুকের মধ্যে দম আটকানো অনুভূতি। সেই চোখ দুটো যেন বসে যাচ্ছে গভীরে। কোনো ক্রমে মাথা নেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, আমি যাই আজকে। তা সে কি হলো আপনার? সুভাষ বিস্মিত। কিছু না, আমি ওই মানে শরীরটা। জয়ন্তী অনেক দিন পরে এমনভাবে কথা বললেন। কিন্তু কফি করছে যে, একটু কফি খেয়ে যান। মাফ করবেন, আর একদিন হবে। বুঝতে পারছেন এটা অভদ্রতা, এবং এতদিনের শিক্ষা ও অভ্যাসে তিনি কখনো যা করেননি আজ তাই করলেন। সুভাষকে গেটে দাঁড় করিয়ে রেখেই দ্রুত ফিরে গেলেন নিজের বাংলোয়। প্রতিবার তিনি পা ফেলছেন আর যেন মনে হচ্ছে আরও যদি দূরত্ব বাড়ানো যেত। নিজের বিছানায় বেশ কিছুক্ষণ শোয়ার পর বুক শান্ত হলো। না, সত্যি আজ অন্যায় ব্যবহার হয়ে গেল। সুভাষবাবু যথেষ্ট ভদ্রতা করেছেন। অসুস্থ ছেলের বাবা হিসেবে ওর কথাবার্তাও যথেষ্ট সঙ্গত। কিন্তু তাপসের চোখ দুটো অমন জ্বলছিল কেন? কেন ও বেড়াতে বেরিয়ে নিজেকে গুটিয়ে রেখেছিল? কেন অমন চোরের মতো তাকে দেখছিল সে কাঁচের আড়াল থেকে? 25 বছর আগের সেই জেদি অভিমানী দৃষ্টিটাকে আজ নতুন করে দেখতে পেয়ে সব বেসামাল হয়ে গেল জয়ন্তীর। জয়ন্তী উঠে বসলেন। বাইরে এখন সন্ধ্যের আধার, তিরতির করে ঠান্ডার মেজাজ বাড়ছে। হঠাৎ জয়ন্তী সিদ্ধান্ত নিলেন, কাল সকালের বাসেই তিনি ফিরে যাবেন। এখানে আর একদিনও নয়। বৃদ্ধ বৃদ্ধাকে বলে দিয়েছেন খাওয়ার সময় টাকা পয়সা কাল সকালেই মিটিয়ে দেবেন। 7টায় নিচের বাজার থেকে প্রথম বাস ছাড়ে। আলো জেলে বই পড়ার চেষ্টা করছেন, এমন সময় একটা মেয়েলি গলা পাওয়া গেল। কেউ তাকে ডাকছে। দরজা খুলেই নার্সটিকে দেখতে পেলেন জয়ন্তী। দিদি, ডাক্তারবাবু আপনাকে খবর দিতে বললেন, একটু চলুন আপনি, এক্ষুনি চলুন। কেন, কি হয়েছে? হৃৎপিণ্ড বুঝি গলায় আটকে গেল জয়ন্তীর। খোকা খুব অসুস্থ। আর দাঁড়ালেন না জয়ন্তী। আলনা থেকে একটা শাল টেনে নিয়ে তিনি ছুটলেন। প্রায় এক দৌড়ে তাপসের ঘরে পৌঁছে গিয়ে থমকে গেলেন জয়ন্তী। খাটের ওপর 2-3টে কম্বল গায়ে চাপিয়ে তাপস শুয়ে আছে। ডাক্তারের হাতের মুঠোয় ওর কবজি। তাপসের চোখ বন্ধ, মুখ যেটুকু বেরিয়ে আছে তাতে এক ফোঁটাও রক্ত নেই। মৃত্যু এবং জীবন এই মুহূর্তে পাশাপাশি দাঁড়িয়ে। সুভাষর পায়ের কাছে বসে কাতর চোখে তাকালেন। ডাক্তার হাতটি নামিয়ে দেখলেন, বললেন, যাক, আপনি এসে গেছেন তাহলে। যতক্ষণ জ্ঞান ছিল ততক্ষণ আপনার নাম শুনতে হয়েছে আমাদের। ধীরে ধীরে
ওর মাথার পাশে এসে বসলেন জয়ন্তী। কাঁপা হাতে ওর কপালে রাখতেই মনে হলো বরফের স্পর্শ পেলেন। কি হয়েছে বুঝতে পারছি না, সকালে দেখলাম খুব ইমপ্রুভমেন্ট, সন্ধ্যে থেকে এমন খারাপ হলো কি করে কে জানে। ইমিডিয়েটলি ব্লাড চেঞ্জ করতে হবে। আজকে রাতটা যদি কোনো মতে কেটে যায় তবেই ভালো, কাল সকালের আগে ওটা করা যাবে না। আমি আর একটা ঘুমের ওষুধ দিচ্ছি। আচ্ছা, হাঁটা চলায় কি কিছু হলো? সুভাষ বললেন। নো, মনে হচ্ছে মেন্টালি খুব আপসেট। আপনারা কেউ কি ওকে কিছু বলেছেন? না, কেউ কিছু বলিনি, দৃঢ় গলায় প্রতিবাদ করলেন সুভাষ। এই কি কথা বলছেন আপনি? তারপরে যেন কিছু মনে পড়ায় জয়ন্তীর দিকে তাকালেন। 11টা বেজে গেল। এখন নিশি রাত। তাপসের দু চোখ বন্ধ, অনিয়মিত নিঃশ্বাস পড়ছে। ডাক্তার উঠলেন, বললেন, মনে হচ্ছে রাতটা শান্তিতেই কাটবে। আমি ভোরেই চলে আসছি। আপনি আর বসে কি করবেন? এখনো ঘুমোক। ধীরে ধীরে চুল থেকে হাত সরিয়ে নিলেন জয়ন্তী। এতক্ষণ কি তিনি তার নিজের মধ্যে ছিলেন? দ্রুত সামলে নিলেন নিজেকে। তারপর ডাক্তারের সঙ্গে ঘরের বাইরে আসার আগে আর একবার ঘুরে দাঁড়ালেন। তাপস এখনো নিষ্পন্দ। সুভাষ বেরিয়ে এলেন সঙ্গে। ডাক্তারের গাড়ি বেরিয়ে গেলে বললেন, চলুন, আমি আপনাকে এগিয়ে দিই। জয়ন্তী ঘাড় নাড়লেন, বললেন, না, আপনি বরং ওর কাছেই থাকুন। সুভাষ ইতস্তত করলেন, বললেন, আমি বুঝতে পারছি না জানেন, কেন এমন হলো। জয়ন্তী বললেন, কিছু হবে না, ও ঠিক ভালো হয়ে যাবে। সুভাষ মুখ তুললেন, বললেন, আপনাকে আমি আজই দেখলাম, কিন্তু মনে হচ্ছে আপনি থাকলে আমার মন জোর পাবে। চকিতে শক্ত হয়ে গেলেন জয়ন্তী। তারপর সুভাষকে কিছু বলার সুযোগ না দিয়ে অন্ধকারে হেঁটে চলে গেলেন। এখন এই শীতে কোনো অনুভূতি তার আসছে না, শীত বোধ হচ্ছে না। ঘুম আসছে না জয়ন্তীর। জিনিসপত্র গোছানো হয়ে গেছে। জয়ন্তী চোখের পাতা বন্ধ করতে ভয় পাচ্ছিলেন। বন্ধ করলেই সেই মুখ, যা কিনা 25 বছর আগে মিলিয়ে গিয়েছিল, তা বেঁচে উঠবে। সেই চাহনি আবার ফিরে আসবে। এখনো হাতের আঙুলে তাপসের কপালে হিমস্পর্শ ছটফট পেয়ে ছটফট করতে লাগলেন জয়ন্তী। ও কি মরে যাচ্ছে? ডুকরে একটা কান্না উঠে এলো তার। কেন হয় এমন? কেন তিনি নিজেকে কপট করতে পারলেন না? বন্ধ জানলার বাইরে অন্ধকার স্থির হয়ে আছে। আকাশের এক কোণে নবমীর চাঁদ মেঘে জড়ানো। একটু সরে আসতেই লাইট হাউসের মতো আলোটা চোখে পড়ল। ওটা যে সুভাষবাবুদের বাংলো, এখন বুঝতে অসুবিধে নেই। আশেপাশের কোনো বাড়িতেই আর আলো জ্বলছে না। সুভাষবাবুদের অন্য ঘরগুলোতে আলো নেই। শুধু আলো জ্বলছে যেখানে, সেখানে একটি শরীর কম্বলের তলায় স্থির হয়ে আছে। শরীরের সব রক্ত তার দ্রুত মরে যাচ্ছে। এই দূরে একা বসে জয়ন্তী সেদিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিচ্ছু করার নেই। চোখ সরাচ্ছিলেন না জয়ন্তী। একটা চেয়ার টেনে বসে সেই আলোটিকে আঁকড়ে ধরলেন। এখন কত রাত জানা নেই। বসে থাকতে থাকতে কখন ঘুম জুড়ে বসেছিল চোখে টের পাননি। শব্দটা কানে আসতেই চেতনা এলো। ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ। একবার হয়ে থেমে গেলেও কানে রেগে রয়েছে শব্দটা। দূরে সেই আলোটা এখন অস্পষ্ট কুয়াশায় মাখামাখি, কিন্তু শব্দটা কোথায় এলো? জয়ন্তীর মনে ভয় হলো। তিনি চাপা গলায় বৃদ্ধাকে ডাকলেন। কোনো সাড়া এলো না। চেয়ার ছেড়ে দরজার পাশে জানালার পর্দা সরালেন। কুয়াশা বা হিমবাতাস জল জমিয়ে দিয়েছে জানলার কাঁচে। খানিকটা মুছে নিতেই বারান্দাটা নজরে এলো তার। নবমীর চাঁদ বুঝি এখন মাথার উপরে। তার ফিকে আলোয় ভীষণ মায়াবী মনে হচ্ছে চারধার। আর তারপরেই তার চোখে পড়ল একটা সাদা নগ্ন হাত কাঠের শরীর মুখে বারান্দায় নেতিয়ে আছে। চিৎকার করে উঠলেন জয়ন্তী। অন্য কোনো ভাবনা এলো না তার। পাগলের মতো ছুটে এলেন দরজা খুলে। সিঁড়িতে অর্ধেক দেহ, অর্ধেকটা বারান্দায়, একটা হাত প্রসারিত। তাপস চেতনা হারিয়ে পড়ে আছে।
গায়ে গরম জামা নেই, কম্বলের তলায় যে অবস্থায় শুয়েছিল সেই অবস্থায় পড়ে আছে এখানে। চাপা আর্তনাদ করে হাঁটু মুড়ে বসে জয়ন্তী ওকে জড়িয়ে ধরলেন। দু হাতে বুকে জড়িয়ে ধরে কি করবেন তিনি বুঝতে পারছিলেন না। আর একটা আর্ত চিৎকার তাঁর বুক নিংড়ে ছিটকে এলো। সেই শব্দে চোখ মেলল তাপস, ঠোঁট নড়ল। কিছু কি বলছে ও? জয়ন্তী নিজের উত্তপ্ত মুখ ওর গলার কাছে নিয়ে ঠোঁটে কান পাতলেন। জড়ানো গলায় খড়খড়ে শব্দ, কিন্তু স্পষ্ট যেন জয়ন্তী শুনতে পেলেন, তুমি আমার বন্ধু। শেষটা হয়তো কানে আসেনি, কিন্তু বুঝতে পেরেছিলেন সবটা। নিজের উষ্ণ ঠোঁটে শীতল স্পর্শ লাগতেই উন্মাদিনী হয়ে গেলেন জয়ন্তী। হয়তো বুক ছেড়ে বেরিয়ে আসা কান্নাটা কিংবা তাপসের শরীরের শীতলতাকে দূর করতে চুম্বন করতে লাগলেন ওর গালে, ঠোঁটে, গলায়। দুহাতের বাঁধনে তাপসের নিথর শরীর। একে টেনে নিয়ে ঘরে যাওয়া এখন সম্ভব নয়। জয়ন্তীর মাথায় কিছু এলো না। পাগলের মতো চুম্বন করে যেতে লাগলেন ওই নিথর শরীরে। মুখ তুলতে তার এখন ভীষণ ভয় করছিল। তাপসকে উত্তাপে ভরিয়ে দিতে, নিজের শরীরকে নিংড়ে দিতে চাইছিলেন জয়ন্তী। ওই হিম নতুন করে সইবেন কি করে এই 40 বছর বয়সে? শুনছিলেন সমরেশ মজুমদারের গল্প। খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।